আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম সালাম। জি, কি খবর? কেমন আছেন সবাই? দেখেন স্টুডেন্ট কমতে কমতে এখন ৩০ জন। তো যারা ভর্তি হয়েছেন তারাও তো এখনো সবাই জয়েন করে নাই দেখা যায়। কিন্তু এখানে কার্ডের নাই। ওকে। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঠিক আছে, আজকে আমরা ক্লাসটা স্টার্ট করি। যারা আসছেন ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে। আগের ক্লাসের কারো কোথাও প্রবলেম আছে কিনা একটু জানাবেন। জি, কারো কোনো প্রবলেম আছে আগের ক্লাসের? প্র্যাকটিস কেমন চলতেছে? আহ, বাকিদের রেসপন্স নাই কেন? জি, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। সাব্বির আহমেদ কলাটা শুধু করতে পারছে। একটা পারলে বাকিগুলো করতে পারবেন, কারণ সিস্টেম তো একই। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা শুরু করি, হ্যাঁ? সময়ের জন্য 3টা করছেন। ওকে। আচ্ছা, আজকে একটু শারীরিক ভাবে অসুস্থ, দয়া করেন যাতে ক্লাসটা ঠিক মতো নিতে পারি। তো মাথা ব্যথা করতেছিল। আহ, দিয়ে আঙ্গুরটাকে পেন্টুল ছাড়া, হ্যাঁ, আঙ্গুলটা করার জন্য ওই যে ইলিপস টুল দিয়ে করতে পারবেন, এক্ষেত্রে পেন্টুল লাগবে না। ম্যাঙ্গো কালার প্রবলেম হচ্ছে। ওখানে ওই যে সিরিয়ালের নিচ থেকে উপরের দিকে উঠলে কালারের প্রবলেমটা হবে না। যদি সিরিয়ালটা ব্রেক করেন তাহলে এই প্রবলেমটা হবে। হ্যাঁ, যদি শুরুতে একদম প্রথমে যেটা করবেন, একদম নিচের যে বড় শেপটা আছে ওইটা নেবেন, তারপরে তার উপরেরটা এভাবে, তাহলে কালার দিলে এটা ঠিক থাকবে। আর যদি ছোটটা আগে করেন তারপরে বড়টা করেন, তাহলে কালার দিতে গেলে দেখবেন যে একটা দেখা যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে না, এই প্রবলেমটা হবে। আচ্ছা, সমস্যা নাই, আজকে এই টাইপের আরো কিছু প্র্যাকটিস থাকবে, এগুলো করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। আচ্ছা, আজকে আমাদের গ্রাফিক ডিজাইন এই বেসিক কোর্সের 8 নাম্বার ক্লাস। তো চলেন, 8 নাম্বার ক্লাসে কি কি আছে। 8 নাম্বার ক্লাসে আমরা হচ্ছে ইলাস্ট্রেটরের সেকেন্ড ক্লাসটা পাচ্ছি। তো অনেকগুলো টুলস এর কাজ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ফার্স্টে যেটা আছে টাইপ টুল, তারপরে গ্রুপ আনগ্রুপ, এগুলো ক্লিপিং মার্কস, বেশ কিছু জিনিস আমরা ফটোশপে কিন্তু অলরেডি দেখে আসছি। তো এই জায়গাতে আরেকবার আমরা দেখব তো কি কি পার্থক্য বা নতুন কি আছে সেগুলো আমরা দেখব। তো চলেন, ফার্স্টে যেটা আছে টাইপ টুল। তো টাইপ টুলটা আমরা ফটোশপে যেরকম ব্যবহার করে আসছিলাম, এখানেও সেম জিনিসটাই আমরা পাচ্ছি। ওকে। আচ্ছা, টাইপ টুলটা হচ্ছে এই যে এটা, এখানে যদি আমি এই টুলটা সিলেক্ট করি, করার পরে তারপরে হচ্ছে সেম ভাবে আমরা ফটোশপে যেভাবে হচ্ছে লিখেছিলাম এখানেও সেম
যদি একটা সিঙ্গেল ক্লিক করি তাহলে জাস্ট নর্মালি আমরা লিখতে পারবো, আর যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে একটা এরিয়া তৈরি হয়ে যাবে। এই দুইটা বিষয় ফটোশপে আমরা এভাবে কিন্তু দেখে আসছিলাম। ওকে, এরপরে হচ্ছে কন্ট্রোল বারে যদি আসি, কন্ট্রোল বারে টাইপ টুলের যে কন্ট্রোল বারটা বা এখানে ফার্স্টে যেটা আমরা পাচ্ছি, এই যে এখানে ফন্ট ফ্যামিলি, এটাও ফটোশপে এরকমই ছিল। তারপরে ফন্টের স্টাইল, এটাও ছিল ফটোশপে। স্টাইল গুলো এক একটা ফন্টের সাথে এক এক রকম থাকে, তো যেটার সাথে যেরকম থাকবে আমরা সেটাই ব্যবহার করতে পারবো। আহ, এখানে বাড়াতে কমাতে পারবো না। এরপরে এখানে আছে সাইজ, তো সাইজটা আমরা আরো বড় ছোট করতে পারবো। যদি 72-এর থেকে বেশি আমরা চাই তাহলে এখানে এটা লিখে দিতে হবে। আচ্ছা, এরপরে আমি এই লেখাটাকেও একটু বড় করে নেই, এই যে। আচ্ছা, তো যখন আমরা টাইপ টুল দিয়ে একটা এরিয়া করে দেখাবো, একটা বা একটা বক্স করব, এই বক্স করলে সুবিধাটা হবে যে বক্সের ভিতরে টেক্সট গুলো থাকবে। আমি যদি বক্সটাকে ছোট করে দিই তাহলে হয়তো বা সব টেক্সট যদি ওখানে জায়গা না ধরে তাহলে বাকিগুলো দেখা যাবে না, আর বক্সটা বাড়ায় দিলে তখন এই যে টেক্সট গুলো দেখা যাবে। আচ্ছা, এরপরে আসেন ক্যারেক্টার প্যালেট আর প্যারাগ্রাফ প্যালেটটা। তো ক্যারেক্টার প্যালেটটা যদি আমরা ওপেন করি, এখানে এই যে এটা, তো এটা আলাদা করে এইভাবে আমরা নিয়ে আসতে পারবো। এটার জন্য হচ্ছে উইন্ডো মেনুর ভিতরে আমরা যাব, উইন্ডো মেনু থেকে একদম নিচের দিকে আসলে পাবেন টাইপ, এই যেখানে আছে টাইপ, তারপর হচ্ছে ক্যারেক্টার বা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টি। তো এই কন্ট্রোল টি দিলে এই জিনিসটা আসবে, ফটোশপে কন্ট্রোল টি দিলে আসতে হচ্ছে ট্রান্সফর্মের বক্সটা, এখানে কিন্তু এইটা আসবে, এই ক্যারেক্টার প্যানেলটা আসবে। আর এখানে হচ্ছে ফার্স্টে আমরা কি পাচ্ছি, এই যে ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, তারপরে ফন্ট সাইজ, এই কয়েকটা বিষয় কন্ট্রোল বারেও ছিল। এরপরে এটা সেট দ্য লিডিং, লিডিং এর কাজটাও সেটাও আমরা জানি, যে একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে যে স্পেসটা আছে এই স্পেসটা কম বেশি করবে। যেমন আমি এখানে বাড়ায় দিচ্ছি, যে বেড়ে যাচ্ছে। আর যদি অটো করা থাকে, এই যে এখানে অটো আছে, তো অটো করা থাকলে বাই ডিফল্ট একটা সাইজ সে এখানে নিয়ে নিবে। এরপরে এখানে হচ্ছে কার্ডিং, কার্ডিংটার কাজ হচ্ছে যে বিটুইন টু ক্যারেক্টার্স, মানে দুইটা ক্যারেক্টারের মধ্যে স্পেস তৈরি করা। এটা হচ্ছে সেট দা ট্র্যাকিং, এটা হলো আপনার সবগুলো ক্যারেক্টারের মধ্যে স্পেস তৈরি করা। যেমন আমি যদি এখানে দেই, দেখেন সবগুলো ক্যারেক্টারের মধ্যে হচ্ছে স্পেসটা তৈরি করতেছে। ফটোশপে আমরা এই জিনিসটা দেখে আসছি। তারপরে ভার্টিক্যালি স্কেল, মানে এটা লম্বা দিকে বড় করবে, এই যে এরকম লম্বায় বড় করে দিচ্ছে। আর একটা হচ্ছে এখান থেকে এই হরিজন্টালি স্কেল করবে, ঠিক আছে, চ্যাপ্টা করে দিবে। তো এইটা আর এইটা, এই দুইটার ক্ষেত্রে আমরা 100%-এ রাখবো, কারণ একটা টেক্সটকে যখন হরিজন্টালি বা ভার্টিক্যালি টেনে লম্বা করা হচ্ছে, এটার রেশিওটা নষ্ট হয়ে যায়, দেখতে এটা বাজে দেখা যায়। ওকে, তো এই জন্য আমরা এটা অবশ্যই 100%-ই রাখবো। এরপরে সেট দা বেজলাইন শিফট, এটাও আমরা জানি যে বেজলাইন থেকে উপরে বা নিচে নামানোর জন্য এটা ব্যবহার করা হয়, যেটা হচ্ছে যে সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট লেখার জন্য। এরপরে ক্যারেক্টার রোটেশন, তো এই অপশনটাই ফটোশপে ছিল না, ক্যারেক্টার প্যানেলে বাকি সবগুলো ছিল। তো ক্যারেক্টার রোটেশনটা হচ্ছে যেভাবে ক্যারেক্টার গুলোকে রোটেট করে দিচ্ছে, ঠিক আছে, জিরোতে থাকলে জিরো অবস্থায়, তারপরে যেভাবে রোটেট করে দিচ্ছে, আর মাইনাসের দিকে দিলে উল্টা দিকে করতেছে এই। এরপরে এখানে কিছু আমরা শর্টকাট পাচ্ছি, যেমন অল ক্যাপস, স্মল ক্যাপস, তারপরে হচ্ছে সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আন্ডারলাইন, তারপরে এখানে স্ট্রাইক থ্রো। এই হচ্ছে এই শর্টকাট কি গুলো। তো এগুলো আমরা ফটোশপে দেখে আসছি। আর প্যারাগ্রাফ প্যানেলটাতে এটা ফটোশপে যা যা ছিল এখানেও তাই, পার্থক্য নাই। আচ্ছা, এরপরে আরো বেশ কিছু আমরা জিনিস এখানে পাবো। যেমন হচ্ছে যে একটা টেক্সট লেখার পরে এই টেক্সটটাকে আমি যদি কিছু কাস্টমাইজ করতে চাই, কাস্টমাইজ বলতে টেক্সটটা লেখার পরে আমি এখানে টেক্সটটাকে যদি আবার চেঞ্জ করতে চাই, তাহলে টাইপ টুল দিয়ে ভিতরে এসে ক্লিক করে তারপরে আমরা আবার নতুন করে এভাবে লিখতে পারতেছি। আচ্ছা, আর টেক্সটটা আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে যখন কাজ করব, আমাদের টেক্সট দিয়ে অনেক সময় লোগোর কাজ করতে হয়। হ্যাঁ, লোগোর কাজ করতে গিয়ে আমাদের টেক্সটের ভিতরে কাজ করতে হয়। তো সেই কাজ করতে গেলে মানে এই যে টেক্সটটা টেক্সট হিসেবে রাখলে চলবে না, তো সেখানে আমাদেরকে এটা এই যে এরকম আমরা যখন একটা শেপ নিচ্ছি, এই শেপে আপনার যেরকম পাত থাকে, চারো সাইড দিয়ে হচ্ছে পাত থাকে, তারপরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট থাকে,
তো এই টাইপের আমরা এই টেক্সটটাকেও করতে পারবো। অর্থাৎ এই টেক্সটটা তখন টেক্সট হিসাবে থাকবে না, এই টেক্সটটা তখন একটা নর্মাল পাথের মতো হয়ে যাবে। আর পাথ হইলে সুবিধাটা কি হয়, পাথে অ্যাঙ্কর পয়েন্ট থাকে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট থাকে, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো থাকাতে এই জিনিসগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারবো। তো চলেন দেখি কিভাবে। তো এটা করার জন্য টেক্সটটাকে রাইট মাউস ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন পাবো। ওকে, ক্রিয়েট আউটলাইন। তো ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলাম। এখন টেক্সটটা কিন্তু আর টেক্সট হিসেবে নাই। আমি যদি এখন টাইপ টুল দিয়ে এখানে এসে লেখার চেষ্টা করি, এটা লেখা যাচ্ছে না। দেখেন এখনো ওই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো সবগুলো ভেসে উঠছে। ঠিক আছে, এখানে এখন অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এগুলোতে আমরা কি করতে পারবো, এখন এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি যদি মাথাটাকে টেনে বাড়ায় দেই, এটা বাড়ানো যাচ্ছে। ঠিক আছে, এই যে এটাকে ধরলাম, ধরে যদি বাড়ায় দেই যাচ্ছে। আবার ধরেন এখানে রাউন্ড করে দিব, সেটা করা যাচ্ছে। এইভাবে কাস্টমাইজ করা যাবে। ওকে, এই যেভাবে আমরা কি কাস্টমাইজ করে নিতে পারতেছি। তো যখন এটা টেক্সট হিসাবে থাকবে তখন কিন্তু এই কাস্টমাইজটা করা যাবে না। ওকে, তো এই জিনিসটা আমরা কখন করতে পারতেছি, যখন এটা টেক্সটটাকে আমরা আউটলাইন করে নেব তারপরে। তো এখান থেকে আমি যদি সবগুলোকে ধরে, সবগুলো হবে না, এই এই যে দেখেন, এই যে এগুলো এভাবে কাস্টমাইজ করতে পারবো আমরা। আচ্ছা, তো এটা গেল একটা অপশন, যে টেক্সটটাকে আউটলাইন করা হচ্ছে। তারপরে আরেকটা বিষয় দেখেন, যেমন এখানে আমি অনেকগুলো টেক্সট লিখেছি। ধরেন এই জায়গাতে আমাদের একটা এটা রাখি, এটাকে ডিলিট করলাম, এটা ডিলিট করে দিই, এইটা আমি মাঝখানে রাখলাম। আচ্ছা, আর এই যে বক্সটা আছে, এই বক্সটাকে আমি বাড়াই দিচ্ছি এবং এই লেখাটা কপি করলাম। তারপরে এখানে এসে কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল ভি, কয়েকবার আমি পেস্ট করে নিচ্ছি। তো এই জিনিসটা ফটোশপে নাই, যে একটা বড় প্যারাগ্রাফকে আমরা যদি রো কলামে ভাগ করতে চাই, রো এবং কলামে, তো সেই অপশনটা ফটোশপে নাই, ইলাস্ট্রেটর আমরা পাচ্ছি। এটা করার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে হবে। করার পরে আমরা যাব হচ্ছে টাইপ মেনুর ভিতরে, এখান থেকে যাব হচ্ছে এরিয়া টাইপ অপশন। তো এই এরিয়া টাইপ অপশনে যাওয়ার পরে এই যে এখানে আমরা রো পাচ্ছি এবং কলাম পাচ্ছি। অর্থাৎ এটা পুরোটা মিলে একটাই রো একটাই কলাম। এখানে আমি যদি রো চাই, রো মানে হচ্ছে এখানে একটা বাড়াই তাহলে বুঝতে পারবেন, এই যে এটা একটা রো, এটা একটা রো। আমি যদি কলাম চাই, পেপার গুলোতে যেটা দেখবেন যে অনেকগুলো কলাম থাকে, 5টা 6টা কলাম থাকে, তো কলাম গুলো যেভাবে আমরা করতে পারবো। ওকে, তো কলাম এখানে যদি আমরা 3টা চাই 3টা, 4টা চাইলে 4টা, 2টা চাইলে 2টা, তো যে কয়েকটা আপনার কলাম দরকার আপনি এখান থেকে কলাম করে নিতে পারবেন। এখন ওকে দিচ্ছি। তো লেখাটা কিন্তু এই যে এখন কলাম ওয়াইজ এটা ভাগ হয়ে গেল খুব সুন্দরভাবে। আর এই যে একটা কলাম থেকে আরেকটা কলামের মাঝখানে যে ডিসটেন্সটা, এটা ওইখানে ছিল এডিট অপশনে, এই যে এখানে গাটার নামে একটা অপশন আছে, এই যে গাটার, গাটারের ভিতরে 18 পিটি দেওয়া আছে। আমি যদি বাড়ায় দিই, এই যে এটা বেড়ে গেল। ওকে, এই গাটার থেকে আমরা এটা বাড়ায় ফেলতে পারতেছি। আচ্ছা, এটা গেল একটা অপশন। আরো একটা জিনিস হচ্ছে দেখেন, যে আহ লেখার ভিতরে দেখবেন যে ছবি বসানো থাকে। তো সেই ছবিগুলো বসানোর পরে ছবির চারপাশ দিয়ে কিন্তু লেখাগুলো ছড়ায়া যায়, মানে লেখাগুলো কিন্তু এইভাবে থাকে। এখন আমি ধরেন এটা শেপ বসালাম, এই শেপটাতে এখন কোনো কিছু নাই, বা মনে করেন এটা একটা ছবি। তো এটা যে এই যে টেক্সটের উপরে বসালাম, এখন সাইড দিয়ে তো লেখাগুলো এখনো চেপে যায় নাই। ঠিক আছে, উপরে শেপটা থাকার কারণে টেক্সট গুলো কিছু ঢাকা পড়ে গেছে, সেগুলো দেখা যাচ্ছে না। তো এইটা আমরা কিভাবে করব, এটার জন্য অবজেক্ট থেকে টেক্সট র্যাপে যাব, এখান থেকে মেকে ক্লিক করব। এই যে মেকে ক্লিক করলাম। এখন যেটা হয়েছে দেখেন, এই যে লেখাগুলো কিন্তু চারপাশ দিয়ে ছড়ায় গেছে। ঠিক আছে, এটা এখন যেখানেই নিয়ে বসাবো ওইখান থেকে এই কাজটা হবে। এই যে চারদিক থেকে এটা সরে যাবে, মানে ফাঁকা হয়ে যাবে ওই জায়গাটা। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা ইলাস্ট্রেটরে করতে পারি, যেটা ফটোশপে করা যায় না। আচ্ছা, আর এই যে গ্যাপটা এদিকে একটু বেশি লাগতেছে এদিকে কম, এটা অ্যালাইনমেন্টটার কারণে। অ্যালাইনমেন্টটা যদি আমরা টেক্সটের অ্যালাইনমেন্টটা প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই করে দেই, তাহলে এই যে এখন ঠিক আছে। ঠিক আছে, জাস্টিফাই প্লাস হচ্ছে এখান থেকে হাইফেনটাকে তুলে দেই। এই যে এখন দেখেন পুরোপুরি
একদম এইদিকে যতটুকু গ্যাপ এইদিকেও গ্যাপ, এই গ্যাপটাও আমরা আবার কম বেশি করতে পারবো। তো তার জন্য আবার এখানে যাবেন, এখান থেকে টেক্সট র‍্যাপ অপশন, এটা ডিফল্ট ভাবে 6 পিডি থাকে, এটা বাড়ায় দিলে এই যে বেড়ে গেল, গ্যাপটা বেড়ে গেল। তো এই কাজটুকু এটা একটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। জাস্ট একটা যে কোনো একটা ছবি অথবা এরকম একটা শেপ, তো ক্লিপিং মার্কসটা দেখাবো। তো আপনারা একটা ছবিকে ক্লিপিং মার্কস করবেন এবং সেই ছবিটাকে ধরে জাস্ট এইভাবে আপনি এটা টেক্সট র‍্যাপটা করবেন, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি আপনারা এই টাইপ টুলের বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, যেহেতু ফটোশপের সাথে অনেক কিছুই মিল আছে। তো নতুন যেগুলো ছিল সেগুলো কি কি ছিল সেগুলো আমি দেখাই দিলাম। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। প্র্যাকটিস করতে পারি নাই, দিদার ইলাহি। আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছে? চ্যাট অপশন চালু আছে জি। ওকে, ঠিক আছে। মাঝে পিকটা কিভাবে আনছেন? আচ্ছা, পিক পিক তো নিয়ে আসিনি, ওখানে একটা শেপ, একটা ইলিপস টুল নিয়ে একটা ইলিপস তৈরি করেছি, সেই ইলিপসটা ওখানে বসাই দিয়েছিলাম। আচ্ছা, এখানে এরকম হয়ে আছে কেন? আচ্ছা, দাঁড়ান, স্ক্রিনটা আমি একবার অফ করেছি আর একবার শেয়ার দিচ্ছি। আচ্ছা, পিক আনতে চাইলে কিভাবে আনবো? হ্যাঁ, পিকটা যে ফটোশপে আমরা যেভাবে নিয়ে আসছিলাম এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ, ড্র্যাগ করে ইলাস্ট্রেটরের উপরে ছেড়ে দিব, তাহলে পিকটা চলে আসবে উপরে। ঠিক আছে, পিক এনে দেখাচ্ছি একটু পরে আমি, যে ক্লিপিং মার্কস দেখাবো তখন এটা দেখাচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, বড় করে দেখা যাচ্ছে নাকি এই যে এখানে তো ছোট করে দেখা যাচ্ছে? ওটা ক্লিয়ার আছে স্ক্রিন? আচ্ছা, ঠিক আছে, এরপরে আসেন এখানে গ্রুপ আনগ্রুপ, তারপর ক্লিপিং মার্কস, ডুপ্লিকেট অবজেক্টস, ট্রান্সফর্ম এগেইন, ছোট ছোট পার্ট অনেক কিছু আছে। তো আমরা সবগুলো একটা একটা করে একটু দেখি। তো প্রথমে আমরা পাচ্ছি গ্রুপ আনগ্রুপ। তো আমি এই জিনিসটাকে এভাবে রেখে দিলাম। তো আর এই যে বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে সাদা করা যায়। ঠিক আছে, তো এটাকে সাদা করার জন্য কন্ট্রোল কে দিবেন, কন্ট্রোল কে, কন্ট্রোল কে দেওয়ার পরে এই যে জেনারেল বা প্রিফারেন্স এই বক্সটা পাবেন, এখান থেকে ইউজার ইন্টারফেস থেকে হোয়াইটটা সিলেক্ট করবেন। তো আমি এটা হোয়াইট করে নিচ্ছি যাতে এই জায়গাগুলোতে আমি কাজ করলে এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে গ্রুপ আনগ্রুপ কিভাবে করা হয়। হ্যাঁ, গ্রুপ। তো গ্রুপ করার জন্য আমরা ফটোশপে যেভাবে করেছিলাম কন্ট্রোল জি, এখানেও সেম। যেমন এই যে তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল জি প্রেস করতেছি, কন্ট্রোল জি তে গ্রুপ হয়ে গেছে। এখন যে কোনো একটাকে ধরলে দেখেন তিনটা একসাথেই মুভ হচ্ছে। ঠিক আছে, তো কন্ট্রোল জি তে গ্রুপ আর কন্ট্রোল শিফট জি তে হচ্ছে আনগ্রুপ, কন্ট্রোল শিফট জি তে আনগ্রুপ। এই যে আনগ্রুপ করছি, এখন আবার এগুলো আলাদা আলাদা করে ধরা যাচ্ছে। আচ্ছা, আর এখানে রাইট মাউস ক্লিক করে আমরা গ্রুপ করতে পারবো। তো যে যে তিনটা বা চারটা বা একাধিক অবজেক্টকে আমরা গ্রুপ করতে যাচ্ছি সেগুলোকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে আমরা গ্রুপে ক্লিক করব, তাহলে এই যে গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, আবার রাইট মাউস ক্লিক করে আনগ্রুপে ক্লিক করব, এটা এই যে আবার আনগ্রুপ হয়ে গেছে। তার মানে গ্রুপ আনগ্রুপটা একেবারে ইজি, ফটোশপে এরকমই ছিল, বাট ফটোশপে রাইট মাউস ক্লিক করে এটা হয় না, এখানে এটা হয়। আচ্ছা, এরপরে আসেন ক্লিপিং মার্কস। ওকে, তো ক্লিপিং মার্কস কিভাবে করব আমরা? ক্লিপিং মার্কস করার জন্য আমি এখানে একটা ছবি ওপেন করে নিচ্ছি। তো ছবিগুলো ওপেন করার জন্য নরমালি যেভাবে টেনে এখানে ছেড়ে দিবেন, এখানে ছাড়লে এটা হচ্ছে যে প্লেস হয়, আর উপরে নিয়ে এসে ছাড়লে ওইটা কি হয়, ওটা আপনার আলাদা করে একটা ডকুমেন্ট ওপেন হবে। তো ফটোশপে আমরা ক্লিপিং মাস্ক করেছিলাম যেভাবে, এখানে ঠিক তার বিপরীত। অর্থাৎ ফটোশপে শেপটা থাকতো হচ্ছে
নিচে, ছবিটা থাকতে হচ্ছে উপরে। ইলাস্ট্রেটরে হচ্ছে ঠিক বিপরীত, অর্থাৎ শেপটা থাকবে উপরে আর ইমেজটা থাকবে নিচে। এরপরে এই দুইটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে এই যে এখানে আমরা পাচ্ছি মেক ক্লিপিং মার্কস। ওকে, যেখান থেকে মেক ক্লিপিং মার্কস করলেই জিনিসটা এই যে ক্লিপিং মার্কস হয়ে গেল। এই তো ক্লিপিং মার্কস খুবই ইজি। আবার এখান থেকে বের করে ফেলার জন্য রাইট মাউস ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্কস, তাহলে আগের অবস্থায় এটা চলে আসবে। তবে এই যে পলিগনের যে শেপটা নিয়েছি, এই শেপের শুধুমাত্র পাথটা শো করবে, এখানে কোনো কালার আসবে না বা কালারটা দেখা যাবে না। হ্যাঁ, আমরা যখন রিলিজ করব তখন শুধু এই যে পাথটা শো করতেছে, এই যে পাথ। আর কালার এখন যদি আবার দিই তাহলে কালার আসবে। তো এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে ক্লিপিং মাস্কের যে ফটোশপের বিপরীত, ফটোশপে আমরা শেপটাকে নিচে রাখতাম, ছবিটাকে উপরে রাখতাম, আর এখানে হচ্ছে বিপরীত ভাবে রাখতে হবে। হ্যাঁ, আর রাখার পরে দুইটাকে সিলেক্ট করে তারপরে হচ্ছে মেক ক্লিপিং মাস্ক। আমি যদি একটাকে সিলেক্ট করে করি তাহলে কাজ হবে না। ওকে, তো এই জন্য দুইটাকে সিলেক্ট করে তারপরে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলে এটা হয়ে যাবে। আচ্ছা, তো এটা বুঝতে পেরেছেন আশা করি, ছোট্ট একটা বিষয়। তারপরে ডুপ্লিকেট অবজেক্টস। ডুপ্লিকেট অবজেক্টস বলতে এখানে বোঝানো হচ্ছে যে কপি পেস্ট করা যায় কিভাবে সেটা। তো কপি পেস্টের জন্য এখানে নরমালি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট, এখানেও সেম। যেমন আমি এখানে কন্ট্রোল সি দিচ্ছি এবং কন্ট্রোল ভি দিলাম। তো দেখেন আমি এখানে এটা কপি করছি, কন্ট্রোল ভি যখন দিচ্ছি যেখান থেকে কপি করেছি তার খুব কাছাকাছি একটা জায়গায় এটা পেস্ট হয়েছে। আচ্ছা, এটা নরমাল কপি পেস্ট, মানে সব জায়গাতে যেভাবে হচ্ছে কপি করা হয় পেস্ট করা হয় এটাও সেম। আচ্ছা, এরপরে আরেকটা অপশন হচ্ছে যে আমি কপি করব এবং যেখানে কপি করছি ঠিক সেটার উপরে পেস্ট করব। ঠিক আছে, যেখানে কপি করছি ঠিক সেটার উপরে পেস্ট করব, এটাকে বলা হয় কন্ট্রোল এফ, মানে ফন্টে পেস্ট করা। তো ফন্টে পেস্ট করার জন্য কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিছি, কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন না। আমি যদি এখন উপরটাকে সরাই তাহলে বুঝতে পারতেছি যে সেম জায়গাতে একই জায়গার উপরে এটা পেস্ট হয়েছিল, যার কারণে কোনো পরিবর্তন আমরা বুঝিনি, সরানোর পরে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটার ঠিক বরাবর পিছনে পেস্ট করব। তো এটাকে বলা হচ্ছে ব্যাকে পেস্ট করা। তো কন্ট্রোল বি তে ব্যাকে, বি ফর ব্যাক। ওকে, তো কন্ট্রোল বি যদি দেই তাহলে এটা পিছনে এটা পেস্ট হয়েছে। এখন আমি কালার চেঞ্জ করতেছি, দেখা যাচ্ছে না, কারণ সেম আরেকটা শেপ উপরে আছে যার কারণে নিচেরটা দেখা যাচ্ছে না। এই যে সরাই ফেললাম, এখন দেখেন। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়। হ্যাঁ, একটা ডিজাইন করতে গেলে বারবার হচ্ছে আমাদের কপি করা লাগে, কখনো কপি করে নিচে পেস্ট করতে হয়, আবার কখনো পেস্ট করে কপি করে হচ্ছে উপরে পেস্ট করতে হয়। তো প্রয়োজন অনুযায়ী আমরা যেন এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এটাও ছোট্ট একটা বিষয়, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আসেন ট্রান্সফর্ম এগেইন। এটা কি? ট্রান্সফর্ম এগেইনটা হচ্ছে যে আমি এখানে জাস্ট একটা শেপ তৈরি করলাম। ট্রান্সফর্ম এগেইনটা হলো যে একই জিনিস বারবার রিপিট হবে, মানে লাস্ট যে কমান্ডটা আমি করব সেটা বারবার রিপিট হবে। তো যেমন দেখেন আমি এই যে শেপটা করছি এটার একটা আমি কপি নিচ্ছি, অল্টার প্রেস করে আমি কপি নিচ্ছি। তাহলে আমি এখন কি কাজ করলাম, এই যে একটা শেপের একটা কপি আমি তৈরি করেছি। তো এখন কন্ট্রোল ডি যদি প্রেস করি, কন্ট্রোল ডি, ঠিক আছে, ফটোশপে কন্ট্রোল ডি এর কাজ ছিল হচ্ছে ডিসিলেক্ট করা। ইলাস্ট্রেটরে কন্ট্রোল ডি এর কাজ হচ্ছে ট্রান্সফর্ম এগেইন করা, অর্থাৎ বারবার হচ্ছে লাস্টের কাজটাকে রিপিট করা। যে এখন কন্ট্রোল ডি দিচ্ছি, সেম সাইজ সেম ডিসটেন্স সেম আরেকটা শেপ চলে আসছে, আবার কন্ট্রোল ডি, আবারও সেম, আবারও কন্ট্রোল ডি, আবার এইভাবে লাস্ট কমাটা বারবার রিপিট করবে, মানে ট্রান্সফর্ম এগেইন এই কাজটা করতেছে। আমি যদি এখন সবগুলোকে সিলেক্ট করে কপি করি আরেকটা, তারপরে কন্ট্রোল ডি দিই, তাহলে দেখেন মানে যা করছি সেটাই রিপিট হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে আবার দেখেন আমি আনডু করে নিছি। এখন কপি করার সময় আমি একটু এইদিকে চাপাই নিচ্ছি, ঠিক আছে, যে মাঝামাঝিতে এনে ছাড়লাম। এরপরে যদি এখন কন্ট্রোল ডি দেই তাহলে এইটা থেকে আরেকটা লাইন আসবে,
এর নিচে আবার মাঝামাঝি এইভাবে আসতে থাকবে। ঠিক আছে, মানে ইলাস্ট্রেটরে কিন্তু এই যে কাজগুলো খুব মজা এবং খুব দ্রুত অনেক সুন্দর সুন্দর কাজ কিন্তু করা যায়, যেটা ফটোশপে আবার হয় না। আচ্ছা, তো এই কয়েকটা বিষয় ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। ট্রান্সফর্ম এগেইন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? যে রিকানেক্ট করেন, স্ক্রিনটা ক্লিয়ার আছে। আচ্ছা, জি, আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা আসি মুভিং অবজেক্টস ইন ইনক্রিমেন্টস, এটা ছোট্ট আরেকটা জিনিস। তো এটার কাজ হচ্ছে যে আমি এখানে একটা শেপ তৈরি করলাম, এখন এই শেপটাকে আমি ধরেন মুভ করে যদি উপরে উঠাতে চাই বা ডানে বামে চাপাইতে চাই, সেক্ষেত্রে আমি নর্মালি এইভাবে কিন্তু করতে পারতেছি। তো এখন এইভাবে যে আমি এটা উপরে তুলতেছি নামাচ্ছি, আমার ধরেন 1 পিক্সেল দরকার অথবা হাফ ইঞ্চি দরকার, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু এভাবে বুঝবো না। যদি ওই যে মাউসের সাথে লেখা আসতেছে, তবে একদম অ্যাকুরেট ওইটা মানে মাউস দিয়ে করতে গেলে একটু সময় সাপেক্ষ বা একটু কষ্টসাধ্য। তো সেই ক্ষেত্রে আমরা আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট রাইট অ্যারো দিয়ে আমরা এই কাজটুকু করতে পারবো। তো আপ অ্যারো যদি দিই তাহলে যে দেখেন একটু একটু করে উপরে উঠতেছে, রাইট অ্যারো দিচ্ছে একটু একটু করে ডানে যাচ্ছে, ওকে, তারপরে আবার বটম অ্যারো যদি দিই নিচে নামতেছে, এভাবে এটা উপরে নিচে যাচ্ছে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে এক একবার প্রেস করাতে কতটুকু ডিস্টেন্স তৈরি করতেছে, কখনো এটা অল্প লাগবে, কখনো এটা আবার কি বেশি দরকার হবে। তো এই জিনিসটাকে আমরা খুব দ্রুত এইটার ডিস্টেন্সটাকে কন্ট্রোল করতে পারবো। তো এটা ডিস্টেন্সটাকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল কে দিব আমরা, কন্ট্রোল কে। কন্ট্রোল কে দেওয়ার পরে এই যে এখানে পাবেন কিবোর্ড ইনক্রিমেন্ট। তো এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালু অনুযায়ী হচ্ছে ডিস্টেন্সটা তৈরি করবে। তো এখানে 1 পিটি দেওয়া আছে, ওকে, 1 পিটি। তো আমি যদি এখানে ধরেন 1 ইঞ্চি চাই, তাহলে 1 লিখে ওকে দিচ্ছে। এখন আমি আপ অ্যারো লেফট রাইট যাই করি না কেন, 1 ইঞ্চি দূরে দূরে গিয়ে এটা কিন্তু যাচ্ছে, একবারে 1 ইঞ্চি যাচ্ছে। ঠিক আছে, আবার যদি আমি এটা কমাইতে চাই, তাহলে এখানে ধরেন আমরা আহ এখানে ধরেন আমি 1 পিক্সেল চাচ্ছি, তাহলে 1 px লিখে দিচ্ছি। এখন এই যে 1 পিক্সেল 1 পিক্সেল করে যাচ্ছে। ওকে, তো এটা আমাদের প্রয়োজন মতো আমরা এটা চেঞ্জ করে নিব। আচ্ছা, এরপরে অফসেট পাথের কাজটা দেখি। অফসেট পাথ, ইরেজার টুল, রুটের টুল, আজকে বেশ কিছু মজার টুলস আছে। তো দেখেন অফসেট পাথ এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। তো এখানে আমি একটা শেপ তৈরি করলাম, এই শেপটাকে আমি একটা কপি নিচ্ছি, কন্ট্রোল C, ফন্টে পেস্ট করলাম, কন্ট্রোল V দিয়ে কালার চেঞ্জ করলাম এবং অল্টার এবং শিফট প্রেস করে ছোট করে দিচ্ছি। তো অল্টারের কাজ হচ্ছে সেন্টার থেকে ছোট করা বা বড় করা, আর শিফটের কাজ হচ্ছে রেশিওটা ঠিক রাখা। আমি দুইটাকে একসাথে ধরছি, যার কারণে দুইটা একসাথে কিন্তু ছোট বড় হচ্ছে। আচ্ছা, এখানে এই তো একটু ল্যাপটপ যখন ব্যাটারিতে চলে, এটা পুরোপুরি পারফরমেন্সটা পায় না। কারেন্ট নাই বিকাল থেকে। ওকে, আরেকবার একটু বলি দেখেন। আচ্ছা, আমি এখান থেকে একটা কপি করে ছোট করলাম, তো কালারটা একটু চেঞ্জ করলাম। আচ্ছা, এখন আরেকটা আমি নিচ্ছি, যে এই টাইপের ধরেন একটা নিলাম, পিছনের কালারটা এই কালারটা দিই। আচ্ছা, এরপরে এখানেও সেম, এটা আমি আরেকটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখানে আরেকটা কন্ট্রোল C, কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল F দিয়ে ফন্টে পেস্ট করলাম, তারপরে আইড্রপার দিয়ে এই কালারটা দিচ্ছি। এটার ক্ষেত্রে অল্টার এবং শিফট প্রেস করে ছোট করলাম। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, যে এখানেও অল্টার এবং শিফট প্রেস করে ছোট করছি, এখানে চারোদিকে সমানভাবে ছোট হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে চারোদিকে কিন্তু সমান হয় নাই, উপরে নিচে কম, দুই পাশে একটু বেশি আছে।
ঠিক আছে, তো এটা সমান হয়েছে কারণ এইটার রেশিওটা মানে এটা পুরোপুরি একটা বৃত্ত ছিল, এটা পুরোপুরি বৃত্ত না, যার কারণে এরকম হয়েছে। এখন এখন যদি এরকম হয় যে কোনো একটা পেন টুল দিয়ে একটা পাত করা একটা শেপ, এখন এই শেপের ক্ষেত্রে যদি আমরা ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করে তারপরে ছোট করি, কালারটা চেঞ্জ করি, এক্ষেত্রে দেখেন কিছু অংশে বাইরে চলে গেছে, কোথাও চিকন কোথাও অনেক বেশি। তো এই যে প্রবলেমটা, এটার সমাধানটা হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথের কাজ হচ্ছে যে একটা শেপকে আপনি একটা শেপের আরেকটা কপি করতে পারবেন বড় অথবা ছোট করে, চারোদিক থেকে সমানভাবে বড় করা যাবে ছোট করা যাবে। তো এটা পাবো হচ্ছে আমরা অবজেক্ট মেনুর ভিতরে পাথ, এখান থেকে যে অফসেট পাথ, অফসেট পাথে যাওয়ার পরে আমরা যদি প্লাস ভ্যালু দিই তাহলে এটা বড় হবে, আরেকটা শেপ আসবে বড় সাইজের, মাইনাস ভ্যালু দিলে ছোট হবে। তো বড় ছোট যাই করি না কেন এখানে আমরা সেই ভ্যালুটা দিয়ে এই যে ওকে দিচ্ছি। এখন দেখেন এই যে চারোদিকটা কিন্তু এখন সমান ভাবে কি হয়েছে, বড় হয়েছে। যে শেপটা ছিল ওইটার চারদিক থেকে সমান হারে এটা বাড়ছে। বাট কপি করে পেস্ট করে আমরা যখন ছোট বড় করতেছি তখন এই কাজটা হচ্ছে না, ঠিক আছে, চারদিক থেকে সমানভাবে হচ্ছে না এটা যখন আমরা ছোট করতেছি। তো এইটা করার জন্য অবশ্যই আমাদেরকে অফসেট পাথের কাজটাই করতে হবে। আর এটা সামনে যখন আপনারা অ্যাডভান্স ক্লাসগুলো করবেন সেখানে কিন্তু এটা প্রচুর ব্যবহার পাবেন। ঠিক আছে, তো এখন শুধুমাত্র এটা কাজটা করে কিভাবে এই জিনিসটা বুঝতে হবে, প্লাস হচ্ছে একটু প্র্যাকটিস করে রাখতে হবে। আর পরবর্তীতে যখন আমরা প্রজেক্টটা কাজ করব, প্লাস হচ্ছে লোগো ডিজাইনের কাজে এটা বিশেষ করে বেশি ব্যবহার হয়, তখন এটার আরো প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো দেখতে পাবেন যে আসলে কখন এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপরে আসেন ইরেজার টুলের ব্যাপারটা কি। ইরেজার টুলটা হচ্ছে আমরা ফটোশপে দেখেছিলাম, এখানেও একটা ইরেজার টুল আছে। তো ইরেজার টুল দিয়ে হচ্ছে আমরা ইরেজ করতে পারি। তো ইরেজার টুলের কাজ যেমন হচ্ছে এখন ব্রাশের সাইজটা আমরা এখানে 8 বাকেট দিয়ে এটারও বড় ছোট করতে পারবো, ফটোশপে যেরকম করা গেছিল এখানেও সেম। তবে ফটোশপে আমরা ইরেজার টুল দিয়ে ইমেজকে ইরেজ করতে পারতাম, ইলাস্ট্রেটরে ইমেজকে ইরেজ করতে পারবেন না, শুধুমাত্র শেপ যদি থাকে সেই শেপটাকে আপনি ইরেজ করতে পারবেন এই যেভাবে ক্লিক করে ড্র্যাগ করার মাধ্যমে, অথবা একটা যদি সিঙ্গেল ক্লিক করেন তাহলে ওই অংশটুকু কি হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু এখন আর কালার নাই, এটা কালারটা চলে গেছে, ঠিক আছে, ওই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে বা ইরেজ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ইরেজার টুল। এখানে আরেকটা টুল আমরা পাচ্ছি সিজার টুল নামে, আমি এই দুটা টুল বাইরে নিয়ে আসি। তো এখন যদি এরকম করি, যেমন ধরেন আমি এই একটা সার্কেল নিয়ে মাঝখান দিয়ে এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে কেটে দিলাম, ঠিক আছে, কাটার পরে দেখেন এটা একটা লোগো হয়ে গেছে। ঠিক আছে, এই যে একটা লোগো হয়ে গেছে, জাস্ট ইরেজার টুল দিয়ে আমি কাটলাম মাঝখান দিয়ে, হ্যাঁ, উপরে একটা কালার নিচে আর একটা কালার, তাহলে কি হয়ে গেল, এই যে পেপসির লোগোটা হয়ে গেছে। ঠিক আছে, খুব মজার একটা লোগো আপনার আছে, শিখে গেলেন এক ক্লিকে একটা লোগো। আচ্ছা, তো এটা ব্রাশের সাইজ যতটুকু থাকবে সেই হিসাবে ইরেজ করবে। তো যদি ইরেজ করতে গিয়ে আমরা একটা শেপকে 2 ভাগ করে ফেলি তাহলে এরকম 2টা ভাগ হয়ে যাবে। আবার 2টা ভাগে আলাদা আলাদা করে কালারও আমরা অ্যাপ্লাই করতে পারছি। আচ্ছা, এরপরে আসেন সিজার টুলের কাজটা কি। সিজার টুলে যে এটা পরেরটা, সিজার টুলের কাজটা দেখার জন্য আমি এখানে একটা পাথ করে নিচ্ছি, স্ট্রোকে একটা কালার দিয়ে নিলাম। এখন স্ট্রোকটাতে বা এই যে পাতটা আছে এই পাতটাতে টোটাল কালার আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে হচ্ছে 4টা, এই যে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো সিজার টুলের কাজ হচ্ছে এই যে পাত আছে এই পাতটাকে কাটবে, ঠিক আছে। সিজার টুল মানে যে দেখেন চাকুর কাঁচি আছে না, কাঁচির মতো আইকন, অর্থাৎ কাঁচি দিয়ে আমরা যেরকম ফিতা কাটি সুতা কাটি ওই টাইপের আর কি এখানে একটা কাজ করবে। জাস্ট এখানে এই পাতটাকে কেটে 2 টুকরা করে দিবে। আমি এখানে একটা ক্লিক করলাম, তো এই জায়গাতে 2টা এখন অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। কিভাবে বুঝবো, আমি এই যে এখান থেকে একটা অ্যাঙ্কর, এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে এটাকে টেনে দিচ্ছি, এই যে এখানে টেনে দিচ্ছি দেখেন, ঠিক আছে, পাতটাকে এখান থেকে 2 ভাগ করে দিচ্ছে। তো 2 ভাগ করলে দুই মাথায় কি থাকবে, 2টা অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, এই 2টা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এই হচ্ছে সিজার টুলের কাজ, যে যেখানে ক্লিক করব পাতের উপরে সেই জায়গাটাকে আলাদা করে দিবে। ঠিক আছে, তো আমি যদি এই যে পাতটাকে 4টা টুকরা করি এবং 4টা টুকরা 4 রকমের কালার অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেটা করা যাচ্ছে। ওকে, তো এইটা আবার আমরা কি আহ মানে
ডিভাইড যদি না করে নেই তাহলে আবার এরকম করা যাবে না। ডিভাইড করে নিচ্ছি, তারপর এটা আমরা কালারও চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, এরপরে আশা করি এটাও বুঝতে পারছেন। আমি পরেরটাতে যাই। রোটেট টুল, স্কেল টুল আর হুইপ টুল। চলেন এখন রোটেট টুলটা পাচ্ছি হচ্ছে আমরা যে টাইপ টুলের পাশে এখানে আছে রোটেট টুল। আমি এখানকার এই সবগুলোকে বাইরে নিয়ে আসি। তো রোটেট টুলটা খুব দারুণ একটা টুল, প্লাস হচ্ছে খুব কাজের একটা টুল। এটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে আবার একটা হিসাব নিকাশের একটা ব্যাপার আছে, এটাও একটু বুঝতে হবে। তাহলে আপনি এটার ব্যবহারটা সঠিকভাবে করতে পারবেন। আর যদি এটা না বুঝেন তাহলে দেখা যাবে যে এটার ব্যবহারটা আপনি পারবেন না। আচ্ছা, তো একটু ভালো করে খেয়াল করেন যে রোটেট টুলটা কিভাবে কাজ করে, এবং এটা খুব মজার কিন্তু। হ্যাঁ, তো আমি এখানে একটা শেপ তৈরি করলাম। এই শেপটা হচ্ছে এই টাইপের, আমি একটা শেপ নিলাম। শেপটার পরে এখন নরমালি যদি আমরা রোটেট করতে চাই, রোটেট টুল ছাড়া, সেক্ষেত্রে আমরা এই যে সিলেকশন টুল দিয়েও রোটেট করতে পারবো। তো রোটেট টুল ছাড়া যদি রোটেট করতে চাই, সেক্ষেত্রে এই যে সাইডে আমি যদি মাউসটাকে নিয়ে আসি তাহলে এভাবে রোটেট করতে পারছি। তবে একটা জিনিস দেখেন, রোটেটটা হচ্ছে কিন্তু এই যে এইখান থেকে, মানে এই পয়েন্টটা সেন্টার পয়েন্ট, এখান থেকে জিনিসটা রোটেট হচ্ছে। ঠিক আছে, এখান থেকে এটা রোটেট হচ্ছে। আচ্ছা, এখন আমি যদি চাই যে না, এটা এখান থেকে রোটেট না হয় এখান থেকে রোটেট হবে, মানে এই মাথাটা এইভাবে ঘুরবে, ঠিক আছে, এইখান থেকে, সেক্ষেত্রে এইটা দিয়ে আর করা যাবে না। আবার নির্দিষ্ট ডিগ্রিতে আমি রোটেট করব, 15 ডিগ্রিতে রোটেট করব বা 45 ডিগ্রিতে রোটেট করব, তো সেটাও এই সিলেকশন টুল দিয়ে করা যাবে না। ওকে, তো এটা করার জন্য অবশ্যই আমাদেরকে রোটেট টুলটাই ব্যবহার করতে হবে। তো রোটেট টুলটা নিচ্ছি। রোটেট টুল নেওয়ার পরে দেখেন এখানে আলাদা একটা পয়েন্ট চলে আসছে, কালারটার জন্য বোঝা যাচ্ছে না, এই যে দেখেন, ঠিক আছে, এই যে এখানে একটা পয়েন্ট চলে আসছে, এটা হচ্ছে সেন্টার পয়েন্টটা। ওকে, তো এখন এই সেন্টার পয়েন্টটা যেখানে থাকবে সেখান থেকে এটা রোটেট হবে। এখন এটা ডিফল্ট ভাবে সেন্টারে আছে, সেন্টার থেকে জিনিসটা রোটেট হচ্ছে। আচ্ছা, সেন্টার থেকে এটা রোটেট হচ্ছে। আমি যদি এখন এখানে একটা ক্লিক করি তাহলে ওই পয়েন্টটা এখানে আসবে। এখন রোটেট করলে ওইখান থেকে এটা রোটেট হচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে এসে ক্লিক করি তাহলে এখানে সেন্টার পয়েন্টটা এখানে আসছে, তাহলে রোটেট হচ্ছে ওইখান থেকে। বুঝতে পারছেন? আবার এখানে যদি ক্লিক করি তাহলে ওইখান থেকে রোটেট হচ্ছে। এই তো সেন্টার পয়েন্টটা আমরা যেখানে রাখতে চাচ্ছি সেখানে আমরা রাখতে পারছি একটা ক্লিক করার মাধ্যমে। প্লাস আরেকটা বিষয় আমাদের দরকার হয় যে আমি কত ডিগ্রিতে এটা রোটেট করব। তো এইটা আমরা হচ্ছে এখানে যদি সরাসরি ডবল ক্লিক করি এই যে রোটেট টুলে, তাহলে যেরকম একটা বক্স আসবে এবং এখানে কত ডিগ্রিতে আমি চাচ্ছি সেই অ্যামাউন্টটা দিয়ে আমরা এখান থেকে কপি বা ওকে করবো। তো মনে করেন আমি এখানে 45 ডিগ্রি চাচ্ছি, তো আমি 45 ডিগ্রি দিলাম। তো কপি আর ওকে দুইটার মধ্যে পার্থক্য কি? কপির কাজ হচ্ছে মেইন যেটা আছে এটা থাকবে, আরেকটা আসবে যেটা এটার কপি। আর যদি ওকে দেই তাহলে এইটাই কি হবে, আরেক, মানে এইটাই জাস্ট 45 ডিগ্রিতে রোটেট হয়ে যাবে। আমি এখানে কপি দিচ্ছি, ঠিক আছে, এই যে দেখেন এটা ঘুরে গেছে আরেকটা। এখন যদি কন্ট্রোল ডি দেওয়া হয় তাহলে এইটার আরেকটা কপি আসছে, আবার কন্ট্রোল ডি, এটার আরেকটা কপি আসছে। ঠিক আছে, তো এই যে দেখেন জিনিসটা, আহ ঠিক আছে, তো 45 ডিগ্রিতে যেভাবে সুন্দর একটা ফুল আমরা বানায় ফেলতে পারলাম। আচ্ছা, এরপরে আমি এখান থেকে হালকা করে একটু কালার মুডটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা বাদ দেই, এখান থেকে আমি আরেকটা আরেকটা করি। দেখেন, তো এখন এই যে সেন্টার পয়েন্ট যেটা আসছে, এই সেন্টার পয়েন্টটা, তো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে সেন্টার পয়েন্টটা সেন্টারেই থাকে। কিন্তু আমার দরকার যে আমি সেন্টার পয়েন্টটাকে চেঞ্জ করব এবং ওই বক্সটাও নিয়ে আসবো, তাহলে অল্টার প্রেস করে আমাকে ক্লিক করতে হবে। অল্টার, যেমন আমি অল্টার প্রেস করে এখানে যদি ক্লিক করি তাহলে সেন্টার পয়েন্টটা এখানে আসবে, প্লাস হচ্ছে এই বক্সটাও চলে আসবে। এটা আসছে, আমি এখান থেকে 15 দিচ্ছি, যে আমি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করব। 15 দিলাম, কপি দিচ্ছি। এখন কন্ট্রোল ডি যদি দেই তাহলে দেখেন একটা থেকে আরেকটা সবগুলো কি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হচ্ছে। তো এই রোটেট হইলো, হওয়ার পরে এই যে এই টাইপের একটা সুন্দর কি হলো, ফুলের একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন এই যে মাঝখানে এটা হয়েছে, এর কারণ হচ্ছে আমি এখান থেকে এটার মোডটা চেঞ্জ করে নিয়েছিলাম।
মুডটা আপনারা দেখেছিলেন ফটোশপে, ওই যে লেয়ার প্যানেলের ভিতরে ব্লেন্ডিং অপশনের ভিতরে ব্লেন্ডিং মুড ছিল, ওখানে নরমাল, ডার্ক, বিভিন্ন রকমের মুড ছিল। ওই মুড গুলো এখানে আমরা পাচ্ছি এই যে অপাসিটি এখানে ক্লিক করার পরে। তো মুডটা চেঞ্জ করার ফলে যেটা হচ্ছে যে একটার উপর দিয়ে যখন আরেকটা ওভারল্যাপ করতেছে তখন ওই জায়গার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যে যে কালারই দিই ওই কালারই দেখেন এই যে এরকম সুন্দরভাবে জিনিসটা দেখা যাবে। আচ্ছা, তো এখন এইটা আমি একটা রাখি, এটা আরেকটা আমি কপি নেই। তো একই শেপ দেখেন, এটাও সেম, এটাও সেম শেপ, এখান থেকে আমি কপি নিছি, বাট আমি এখন সেন্টার পয়েন্টটা শুধুমাত্র আমি চেঞ্জ করব। ঠিক আছে, সেন্টার পয়েন্টটা আমি আরেকটু নিচে দিই, তাহলে দেখবেন যে এটা ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল, যে মাঝখানে আবার কি হয়ে গেল, একটু ফাঁকা হয়ে গেল। আচ্ছা, তারপরে একই শেপ আমি আবারও নিচ্ছি, সেন্টার পয়েন্টটা আমি ধরেন এখান থেকে দিচ্ছি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলে দিলাম। তারপরে যদি আমরা ইয়ে করি, দেখেন মানে একই শেপ বাট সেন্টার পয়েন্টটা চেঞ্জ হওয়ার ফলে কত রকমের আপনি ডিজাইন তৈরি করতে পারবেন। হ্যাঁ, একটা শেপ দিয়ে আপনি অনেক স্টাইল করতে পারবেন, অনেক, শুধুমাত্র সেন্টার পয়েন্টটাকে চেঞ্জ করার মাধ্যমে। সেন্টার পয়েন্ট আর প্লাস হচ্ছে এটা। আচ্ছা, এটা বেশ একটা বোঝা যাচ্ছে না, তাও চলতে পারে। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না, বাদ দিলাম। তো এইভাবে জিনিসটা হয়। এখন আসেন যে হিসাব নিকাশের একটা বিষয় বলছিলাম, এটা কি, তো আমি এই জায়গাতে একটা ইয়ে নিয়ে নিলাম, একটা সার্কেল নিচ্ছি, একটা স্টার নিলাম উপরে। স্টারটাকে ঠিক এই যে সেন্টারে আমি রাখলাম, এই যে বৃত্তের ঠিক মাঝামাঝি সেন্টারে। ঠিক আছে, এই বরাবর উপরে রাখছি। এখন এই যে স্টারটা আমি নিলাম, স্টারটা আমি চাচ্ছি এই সার্কেলের চতুর্দিক দিয়ে থাকবে। ঠিক আছে, চতুর্দিক দিয়ে থাকবে। তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে যে এইটার সেন্টার পয়েন্টটা কোথায় হবে, সেন্টার পয়েন্টটা কোথায় থাকলে আমার এই স্টারটা শেপের চারপাশ দিয়ে ঘুরবে। তো আমি যদি এই শেপের চারপাশ দিয়ে ঘোরাতে চাই তাহলে অবশ্যই বৃত্তের সেন্টারে হচ্ছে আমার সেন্টার পয়েন্টটা নিতে হবে। আচ্ছা, তাহলে এইটা আমি বুঝলাম যে আমাকে এইখান থেকে সেন্টার পয়েন্টটা নিতে হবে। আচ্ছা, সেকেন্ড বিষয় যেটা, যে আমি স্টারটা কতগুলো চাচ্ছি। তো মনে করেন স্টারটা আমি চাচ্ছি সাইড দিয়ে টোটাল থাকবে হচ্ছে 12 বার। ঠিক আছে, 12টা স্টার থাকবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখানে আমি অল্টার বেস করে ক্লিক করি। এখন 12 বার যদি হয় তাহলে আমাদেরকে এখানে একটা হিসাব করতে হবে যে 360 ভাগ 12। ঠিক আছে, এই যে এই পুরো বৃত্তটা কত, 360 ডিগ্রি। এখন এই 360 ডিগ্রিকে আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে যে ভাগ ফলাফল যেটা আসবে সেই ফলাফলটা আমাদেরকে এখানে লিখতে হবে। এটা আপনি ক্যালকুলেটরে আলাদা করে হিসাব করে লিখতে পারেন। সেকেন্ড বিষয়টা হচ্ছে আপনি এখানেই লিখবেন 360, তারপরে হচ্ছে ভাগ দিবেন, এই যে ভাগ, আমি চাচ্ছি কয়টা, 12। তো 360 ভাগ 12 যখন আমি লিখবো তখন ইলাস্ট্রেটর এটার ভাগ ফলাফলটা সে বের করে ফেলতে পারে। ঠিক আছে? তো এখন আমি জাস্ট কপি দিচ্ছি, তাহলে যে 30 ডিগ্রি। ওকে, তো 30 ডিগ্রিতে এখন কন্ট্রোল ডি দিচ্ছি। টোটাল এখন 12 বার আছে, হিসাব করলে পেয়ে যাবে, দেখেন 12টা আছে। তো কোথায় থেকে ঘোরাবো এটা বুঝতে হবে ফার্স্টে, তারপরে কতবার ঘোরাবো এটাও আমাদেরকে বুঝে সেই হিসাবে আমাকে ওই অ্যামাউন্টটা ফলাফলটা দিতে হবে, অথবা আমরা সরাসরি সেই ভাগ ইয়াটা দিয়ে দিব, অ্যামাউন্টটা, মানে 360 ভাগ যে কয়েকটা চাচ্ছি সেই অ্যামাউন্টটা, তাহলে অটোমেটিক সে ভাগ করে নিবে। তো আশা করি রোটেট টুলটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এটা দ্বারা অনেক মজার মজার কাজ কিন্তু আমরা করতে পারবো। হ্যাঁ, শুধু মজার না, মানে অনেক কাজের কাজই আর কি করা যাবে। আচ্ছা, আচ্ছা, এরপরে এখানে একটা টুল আছে স্কেল টুল। স্কেল টুলের কাজ হচ্ছে যে নর্মাল আমি একটা শেপ নিলাম, এখন এই শেপটার আমি একটা কপি নিচ্ছি, কপি নিয়ে আমি এখন চাচ্ছি যে এই যে শেপটা বানালাম এই শেপটা প্রথম শেপের 50% বড় হবে, মানে এটা যা আছে তার থেকে আরো 50% বড় হবে, অথবা
20% ছোট হবে। এইভাবে যদি নির্দিষ্ট পার্সেন্টেজ আকারে বড় ছোট করতে চাই, নর্মালি আমি এভাবে বড় করলাম, এখন এটা কত পার্সেন্ট বড় এটা কিন্তু আমার হিসাবের বাইরে। তো এইটা হিসাবের মধ্যে যদি আমরা বড় ছোট করতে চাই পার্সেন্টেজ আকারে, তাহলে এই যে স্কেল টুল, এখানে ডাবল ক্লিক করব, এই যে স্কেলটা আসছে, এখান থেকে আমরা হচ্ছে কি করব, এই যে ইউনিফর্মে এখানে আমি যদি এটার আরেকটা আমি 50% বড় চাই, তাহলে আমাকে 150 দিতে হবে। ঠিক আছে, 150 দিলাম, তারপরে কপি দিচ্ছি। তাহলে এই যে এখন যে আরেকটা শেপ আসছে, এটার 50% বড়। ঠিক আছে, তো এইভাবে পার্সেন্টেজ আপনি বাড়ায় দিলে বড় আসবে, কমায় দিলে ছোট আসবে। আচ্ছা, এরপরে আরেকটা আছে হচ্ছে রিফ্লেক্ট টুল। ওই রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে, যেমন ধরেন আমি এখানে আমি এই জায়গাতে একটা পাত করলাম। এখন এই পাতটা আমি যদি পেন টুল দিয়ে আমি আঁকায় দিচ্ছি, ওকে। এখন এই পাতটাকে আমি নর্মালি যদি ধরেন পেন টুল দিয়ে এই সাইডটাও মানে বাম সাইডটাও যদি আঁকাইতে চাই, ঠিক আছে, বাম সাইডটাও আমি কি করব, এখন এইভাবে আঁকাবো। তো সেক্ষেত্রে দেখা যাবে এই যে রাউন্ডটা হইলো এবং এই যে এখান থেকে এটার যে ডিসটেন্স, আমার এইদিকে কিন্তু এটা মানে নাও মিলতে পারে বা অ্যাকুরেট জায়গাটা মিলবে না। তো যদি এই পাশটা না মিলে, একটু 19-20 হয়, তাহলে কিন্তু এই পাশের এই সেম জিনিসটা আমি ওই পাশে পাচ্ছি না। তো এটার ক্ষেত্রে আমি একটা পাশ করে নিচ্ছি, এখন এই সেম পাশটা আমার এই সাইডেও দরকার। সেক্ষেত্রে আমরা এই যে রিফ্লেক্ট টুলটা নিব, নেওয়ার পরে জাস্ট এই যে যেই সাইড থেকে মানে যে এজ থেকে আমি আরেক পাশে রিফ্লেক্ট করতে চাচ্ছি, সেই এজ বরাবর এসে অল্টার প্রেস করে আমরা ক্লিক করব। অল্টার প্রেস করে ক্লিক করলে এই যে বক্সটা আসবে। এখন আপনি কি কপি করতে চাচ্ছেন নাকি ওকে? কপি মানে হচ্ছে কি, এটা এই পাশে আরেকটা আসবে, আর যদি ওকে করি তাহলে ওইটাই শুধু ঘুরে যাবে। তো এই যে এটা কপি করছি, এখন এই যে দেখেন এইটা আর এটা এখানে একই জিনিসটা কি হচ্ছে, রিফ্লেক্ট করে এই পাশে আসছে। বাট এটা আমরা মানে এই দিকেও যদি করতে যাইতাম, অ্যাকুরেট এই জায়গাটা কিন্তু আমি মিস করতাম, ওকে। তো এইভাবে আমরা একটা পাশ থেকে আরেকটা পাশ যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা রিফ্লেক্ট টুলটা ব্যবহার করব। আচ্ছা, আর এ পাশে আরেকটা আছে হচ্ছে শেয়ার টুল। শেয়ার টুলের কাজ হচ্ছে যে একটা অবজেক্টকে আমরা যদি এই যে এভাবে যদি ঘুরাইতে চাই, ঠিক আছে, তো সব দিক থেকে এভাবে ঘোরানো যাবে, এটার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব চেঞ্জ হয়ে যাবে। তো এইটার মাধ্যমে হচ্ছে আমরা এই কাজটা করতে পারতেছি। তো এখানে যদি এরকম হয় যে কয়েকটা শেপ আছে, তাহলেও সবগুলোতে এই কাজটা হবে। ঠিক আছে, যেমন ধরেন আমি এখানে সবগুলোকে সিলেক্ট করে শেয়ার টুলটা নিচ্ছি, নিয়ে তারপর যদি ঘুরাই, তাহলে এই যে সবগুলো একসাথে এই যে এইটার এই অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে। এটা দ্বারা একটা ছোট্ট একটা কাজ করে দেখাচ্ছি। যেমন ধরেন আমি এখানে তিনটা শেপ নিলাম, নেওয়ার পরে শুধুমাত্র উপরের অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সিলেক্ট করে নিচ্ছি, শুধুমাত্র উপরের অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। এরপরে শেয়ার টুলটা নিচ্ছি, নিয়ে এক পাশ থেকে এটাকে টেনে দিচ্ছি, এক পাশ থেকে টেনে দিলাম, আরেক পাশ অটোমেটিক ছোট হয়ে গেল। ঠিক আছে, তো এইটা আপনারা একটা মানে আমি যা যা করতেছি আপনারা প্র্যাকটিস করার সময় ঠিক তাই তাই প্র্যাকটিস করবেন, ওকে। আমি যা যা করলাম, যে যে জিনিসগুলো বানাচ্ছি এখানে, আপনারা এটা অবশ্যই প্র্যাকটিস করার সময় যা যা আমি বানাচ্ছি করতেছি সেগুলো করবেন। আচ্ছা, তো এটা গেল হচ্ছে শেয়ার টুলের কাজ। আর লাস্ট আরেকটা টুল আছে উইথ টুল। উইথ টুলের কাজটা দেখি। উইথ টুলের কাজটা হচ্ছে আমি এখানে একটা পাত করে নিলাম, তারপরে এখানে স্ট্রোকে কালার দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন নরমালি যদি আমি স্ট্রোকের ভ্যালু বাড়ায় দেই, তাহলে দেখেন চতুর্দিক থেকে সমানভাবে আমাদের এই স্ট্রোকটা বড় হচ্ছে। ঠিক আছে, সব দিক থেকে সমানভাবে এটা বড় হচ্ছে। তো এখানে আমি যদি এরকম চাই যে সব দিক থেকে এটা সমানভাবে বড় না হয়ে একদিক থেকে বড় হবে, আরেক দিকটা যেরকম আছে তেমনই থাকবে, তাহলে এই যে এখানে একটা টুল পাবো হচ্ছে উইথ টুল। এই উইথ টুলটা দিয়ে সেই কাজটা করা যাবে। এই উইথ টুলের কাজ হচ্ছে যে পাথকে ধরে কাজ করতে হবে। পাথের উপরে ক্লিক করে আপনি কাজ করবেন, বাইরে ক্লিক করলে এগুলো কাজ করবেন, বাইরের ভিতরে কাজ করবে না। এই যে এখানে ধরে আমি যখন ক্লিক করে টান দিচ্ছি, দেখেন এক ওই সাইডটা মোটা হচ্ছে, অপর সাইডটা কিন্তু চিকনি থেকে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা এভাবে কাজ করে থাকে। এক্ষেত্রে আমি যদি একটা
পেন টুল দিয়ে এরকম একটা স্ট্রোক করে নেই, এবং এটার ক্ষেত্রেও আমি যদি উইড টুল নেই, উইড টুল নিয়ে আমি যদি মাঝখান থেকে টেনে দিই, তাহলে এই যে দুই সাইড চিকন, মাঝখানটা মোটা থাকতেছে। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাসের টপিক গুলো ছিল। তো আজকের ক্লাসে আমি এই যে যেই জিনিসগুলো করেছি, আপনারা প্রত্যেকটা করবেন। আমি তো এখানে করে করে আবার ডিলিট করে দিচ্ছিলাম, তো আপনারা সবগুলো করবেন, করার পরে সবগুলো মিলে একটা জেপিজি ফাইল সেভ করে এটা পোস্ট করবেন। ওকে, আমি এখানে ধরেন একটা কালার দিয়েছি, আপনারা অন্য কালার দিয়ে করবেন। হ্যাঁ, আরো ডিফারেন্ট অন্য কালার দিয়ে এই জিনিসগুলো করবেন। তারপরে হচ্ছে আরেকটা কাজ থাকবে, একটা ঘড়ির ডিজাইনের একটা কাজ থাকবে, আমি একটু দেখাই দিই। তো ঘড়ির ডিজাইনটা হচ্ছে সিম্পল, জাস্ট এই যে রোটেট টুলের প্র্যাকটিসটা আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য বা করার জন্য আপনারা এই যে এরকম একটা ঘড়ির একটা মডেল তৈরি করে ভিতরে যে সেকেন্ডের কাটা, তারপরে মিনিটের যে কাটা, এগুলো আর কি দিবেন। ঠিক আছে, যেমন আমি এখানে একটা ইয়া নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর ফন্টে পেস্ট করে এটা ছোট করে নিচ্ছি। মনে করেন এখানে এটা কালারটা দিলাম হচ্ছে অন্য একটা কালার দিই, সাদা কালারই থাকুক, সমস্যা নেই। এখন এখানে চারোদিকে হচ্ছে আমার কি থাকবে, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, এগুলো থাকবে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা ছোট্ট করে একটা আহ ইয়ে করে নিচ্ছি। আচ্ছা, এটা নেওয়ার পরে এটা ধরেন আমি রাখবো হচ্ছে, এটা আমাদের মিনিটের, মিনিট না, এটা ধরেন ঘন্টার কাটাটা থাকবে। ঠিক আছে, তো ঘন্টার পরিবর্তে আমরা মানে এখানে কাটার পরিবর্তে বা এরকম একটা দাগ দেওয়ার পরিবর্তে 1 2 3 দিতে পারবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে টেক্সট লেয়ার নিয়ে কাজ করতে হবে। একই ওয়ে, শুধুমাত্র কি এখানে শেপের পরিবর্তে একটা টেক্সট লিখে নেবেন। আচ্ছা, তো এটা আমার টোটাল থাকবে হচ্ছে 12 বার। তো আমি এটাকে সিলেক্ট করে তারপরে এখানে রোটেট টুল থেকে আমার এই যে এই বৃত্তের সেন্টারটা ধরা লাগবে। এই যে যখন সেন্টারে আসবে তখন এই সেন্টার কথাটা লিখা আসবে, তখনই কেবল ক্লিক করবে। তো অল্টার প্রেস করে আমি এখানে ক্লিক করতেছি। তো এটা ওই যে 12 বার, তাহলে 30 ডিগ্রি। ওকে, এটা 12টা হয়ে গেছে। এখন এটারই আরেকটা আমি কপি নিচ্ছি, এটাও কপি নিচ্ছি। এই যে এখন সেকেন্ডের কাটাটা করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম, ছোট করে নিচ্ছি, কারণ সেকেন্ডের যে দাগগুলো থাকে 60 সেকেন্ড, সেগুলো কিন্তু ছোট ছোট থাকবে। তো এটা আমি এখানে রাখলাম, এবং রোটেট টুল নিয়ে এই যে সেন্টার, অল্টার প্রেস করে ক্লিক করলাম। এখন এখানে কত ডিগ্রি হবে, এখন এটা আপনি কি সরাসরি ভাগফলটা দিতে পারেন। এটা মেবি 6 হবে, অথবা আমরা কি করব, 360 ভাগ, আমার দরকার হচ্ছে 60 সেকেন্ড, মানে 60 বার এটা দরকার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা 360 ভাগ 60 বা 60 লিখে তারপরে কপি করতেছে। এরপরে এখন শুধু কন্ট্রোল ডিটা আপনি ধরে রাখবেন, বাকি ও সবগুলো করে নিচ্ছে। তো এটা আপনারা একটা হোমওয়ার্ক করবেন, এরকম একটা সিম্পল একটা ঘড়ির একটা কাজ করবেন। এখান থেকে আমি এই যে পয়েন্টটাকে ধরে মাঝখানে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে আমরা এখন এটাকে একটু বাড়ায় দেই, ধরেন কয়টা বাজাবো আমরা সেইটা বানায় দিচ্ছি। এখন আমি এখন কাটাগুলো বানাচ্ছি। ঠিক আছে, তো কাটা বানানোর জন্য এখান থেকে এই শেপটা নিয়ে এসে বড় করে দিলাম, তারপরে এই দিক থেকে আরেকটু বাড়ায় দিই। আচ্ছা, আমার এটার সেন্টার পয়েন্টটা ঠিক মতো আসে নাই, এই যে ঠিক আছে। আচ্ছা, এটা করলাম, করার পরে এখন এটা ধরেন আমাদের ঘন্টার কাঁটাটা থাকবে, এটা ঘন্টার কাঁটাটা একটু মোটা হয়, তারপরে আরেকটু ছোট করে দেই। আরো এখানে ডিজাইন করা যাবে, মাথাটা চিকন করা যাবে, তো ওগুলো আমি করতেছি না। এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ তে ফন্টে পেস্ট করলাম, একটু ছোট করে দিচ্ছি, আর একটু বড় করে দিচ্ছি। এটা হচ্ছে মিনিটের, এটার আরেকটা কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। দেখেন এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এগুলো কিন্তু বারবার লাগবে, হ্যাঁ, এই জন্য এগুলো প্র্যাকটিসটা করে নিবেন। তো এখানে একটা আমরা 3টা কাটা বানায় ফেলছি। আচ্ছা, বানানোর পরে এখন এগুলোকে আমরা রোটেট করব কোথায় থেকে, দেখেন রোটেট টুল দিয়ে আমাকে এই যে এখানে একটা সেন্টার পয়েন্ট ধরে ওখান থেকে রোটেট করতে হবে।
তো আমি সেন্টারে আলাদা আরেকটা এখানে একটা গোল একটা সার্কেল নিয়ে নিব। এই যে সাদা একটা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের আমি একটা কপি নিচ্ছি, কন্ট্রোল-C, কন্ট্রোল-F, এইটাকে আমি ছোট্ট করে এই জায়গাতে বসাই দিচ্ছি। ঠিক আছে, দিয়ে এটার কালারটা আমি এই কালারটা করে দিই। ওকে, আর এখানকার এই তিনটা আর একটু নিচে নামাই দিই। আচ্ছা, আচ্ছা, এটা করার পরে এখন আমরা কয়টা বাজাবো বলেন? 12টা তো বেজে গেছে। হ্যাঁ, আমাদের 8:30 বাজে, আমাদের ঘড়িতে 12টা বাজে। তো আমরা যদি এটাকে ঘুরাইতে চাই, তো কোনটাকে ঘোরাবো সেইটাকে আমরা ধরবো। যেমন ধরেন সেকেন্ডটা কাটাটা থাকুক, আমি এখন মিনিটের যে কাটাটা আছে এটাকে ধরলাম, রোটেট টুল নিচ্ছি। এই যে সেন্টার পয়েন্ট কিন্তু ডিফল্ট ভাবে এখানে আসতেছে, বাট আমাকে এই যে সেন্টারে ক্লিক করে নিতে হবে একবার। হ্যাঁ, এইটা তো আর আমার কত ডিগ্রিতে ঘোরাবো সেটা তো আমার দরকার নাই। ঠিক আছে, তো নর্মালি আমি ম্যানুয়ালি জাস্ট একটু ঘুরাই দিচ্ছি। ঠিক আছে, ধরেন এটা ধরলাম, তারপরে আবার এটার ক্ষেত্রেও এই যে সেন্টারে ক্লিক করলাম, তারপরে এখন 5টা 8টা যে কয়েকটা বাজাইতে চাই আমরা বাজায় ফেলতে পারবো। হ্যাঁ, এই তো এরকম আপনি চাইলে এখানে আরো কাজ করতে পারেন। চাইলে এখানে ধরেন কোনো একটা ইমেজ বসায় দিয়ে একটা কোম্পানির লোগো বা কোম্পানির একটা ঘড়ি বানায় ফেলতে পারেন। ঠিক আছে, অনেক কিছু করা যাবে। তো মেনলি এইটা প্র্যাকটিসের কারণ হচ্ছে জাস্ট এই যে এই সেন্টার পয়েন্ট, তারপরে রোটেট টুলের হিসাব নিকাশ, এই জিনিসগুলো বোঝা বা এটা প্র্যাকটিসটা ঠিক মতো আর কি করা, তাহলে হচ্ছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর আজকেও কিছু আপনাদেরকে ওই ট্রেস করার জন্য আরো কয়েকটা ইমেজ আমি দিয়ে দিব, গত ক্লাসে যেভাবে করেছিলেন। তো আজকের ক্লাসের যেই হোমওয়ার্ক গুলো যেটা যেভাবে আমি এখানে প্র্যাকটিস করে দেখাইছি, হ্যাঁ, ঠিক আগে হচ্ছে এগুলো করবেন। আমি তো একটা একটা করে করে ডিলিট করেছি, তো আপনি সবগুলো করে সবগুলো মিলে একটা জেপিজি ফাইল সেভ করবেন এবং সেটা হচ্ছে সাবমিট করবেন, এই যে এইটা সহ। ঠিক আছে, এখানে তো আমি জাস্ট একটা শেপ বসাইছি, তো এখানে আপনি একটা ইমেজ ক্লিপিং মাস্ক করে সেটা বসাবেন। তারপরে এই যে বাকি যা যা করেছি সবগুলো করে একটা জেপিজি ফাইল সেভ করে ওটা করবেন। আর তারপরে যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আরো যে ট্রেসিং এর জন্য যে প্র্যাকটিস গুলো দেবো সেগুলো করবেন। আচ্ছা, ঠিক আছে, এখন আমি আপনাদের মাইক্রোফোনটা অন করে দিই, কারো কোনো প্রবলেম যদি থাকে যে বলবেন। আর অ্যাডমিশন এখনো রানিং আছে। তো অলরেডি আলহামদুলিল্লাহ অনেকেই ভর্তি হয়েছেন। এখনো যারা ভর্তি হতে চাচ্ছেন, হ্যাঁ, তো সুযোগ আছে, সমস্যা নেই, আপনি বুঝে শুনেই আসেন। এখনই পারাপারি না করলেও চলবে, যেহেতু আমরা 19 তারিখ থেকে শুরু করব। 19 তারিখের আগে আপনি ভর্তিটা কনফার্ম করলে ইনশাল্লাহ অ্যাডভান্স ক্লাসে আপনি ক্লাসগুলো করতে পারবেন। ঠিক আছে, আর যদি কারো কোনো কিছু বলার থাকে, পার্সোনাল কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা জি, আজকের ক্লাসটা কেমন লাগছে আর কতটুকু বুঝতে পারলেন একটু বলেন। জি, সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু অসুস্থ, শুরুতে জি বলছিলাম, ঠান্ডাও লাগছে, আবার একটু মাথাও ধরছে। আলহামদুলিল্লাহ, তাও মোটামুটি শেষ করতে পারলাম। কারেন্টও নাই এদিকে, যাক সব মিলে আলহামদুলিল্লাহ। বলেন। জি স্যার, একটু ক্লাসের বাইরের একটা বিষয় সম্পর্কে একটু জানা ছিল, যদি বলেন। করাই দিলে ভালো হতো। আমি ব্যক্তিগতভাবে একটা লোগো ডিজাইন করেছিলাম, কিন্তু এটা পিএনজি সেট করতে পারতেছি না, যেভাবে করি এটা ফাইটে যায়, কোনোভাবে কাজ করতে পারতেছি হ্যাঁ, না। যদি দেখা দিলে ভালো হয়। আচ্ছা, আপনি কিভাবে দেখান, আপনি দেখান, স্ক্রিন আপনি শেয়ারটা ছিল? শেয়ার দিয়ে, হ্যাঁ দেখান, দাঁড়ান আমি দিচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আজকে ক্লাস। নেক্সট টাইমে কি কোর্সের কোর্স পাওয়ার চান্স আছে? কোন কোর্স? খুব সুন্দর, হ্যাঁ। জিহাদ ভাই, কোন বিষয় বললেন বুঝিনি। স্ক্রিন শেয়ারটা চালু অ্যাডভান্স, রয়েছে। যে স্ক্রিন শেয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি। ভাই